সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটা পোস্টারের কথা সকালে শুনেছি, তারপর দু একজন আমায় ছবিও পাঠিয়েছেন। এখন বিষয় হচ্ছে সেখানে প্রচারে লেখা আছে তাপস রায় ও কুণাল ঘোষ। এবার আমি যে কুণাল ঘোষ, আমি ওই পোস্টারের সঙ্গে যুক্ত নই, কিন্তু পোস্টারের কন্টেন্টকে আমি কন্ট্রাডিক্ট করছি না। পোস্টারে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেঈমান বা কোনো অ্যালিগেশন বলা হয়েছে, তো বেঈমান তো বটেই, ফলে আমি পোস্টারের বক্তব্যকে আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু ওই পোস্টার আমার করা না। আর আমি তো রোজ প্রকাশ্যে বলি আমি পোস্টার করতে যাবো কেন, তার সঙ্গে তাপস রায়ের নাম রয়েছে। এবার কোন তাপস রায় সে তো আমি জানি না। আর যদি ধরি মন্ত্রী তাপস রায়, তো তাপস দা তো বিজেপির, ওনার সঙ্গে আমি মিলেমিশে আমরা কেন পোস্টার করতে যাব? এবার তাপস রায়ও সুদীপ বাবু সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, তো আমরা সবাই জানি এবং প্রকাশ্যেই করেন, কিন্তু ওনাদের কে তাপস রায় ওই পোস্টারের কার নাম আছে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এবার ইন্টারেস্টিংলি তৃণমূল করেন তাপস রায় নাম এরকম ব্যক্তি আছে, আবার বিজেপি করেন কুণাল ঘোষ নাম সেরকম ব্যক্তিও আছে। আবার বিজেপির মধ্যে একটা অংশ এই যে সুদীপ বাবুরা বেইমানি করে বিজেপির মাথায় গিয়ে বসতে চাইছেন, বিজেপি বিরোধী ভোট পেয়ে তারা জিতলেন, আর এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ওখানে গিয়ে বসতে চাইছেন। এটা তো বিজেপির ভেতরের লোকেরাও তো সমর্থন করছে না, চাইছে না, বিরক্ত হচ্ছে। ফলে সাধারণ মানুষও বিরক্ত, তৃণমূল কর্মীরাও বিরক্ত, বিজেপিও বিরক্ত। এবার কে পোস্টার মেরেছে আমি জানবো কোত্থেকে, কিন্তু পোস্টারের কন্টেন্ট যেটা, সেই কন্টেন্টকে কোথাও কন্ট্রাডিক্ট করছি। বললাম তো কন্টেন্টে কি আছে, কন্টেন্টে আছে বেঈমান, তো 100% বেঈমান। মমতাদির সঙ্গে মমতা 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 করতে করতে বারবার একাধিকবার উনি মমতাদির সঙ্গ ত্যাগ করেছেন। বিজেপির বিরুদ্ধে ভোটে জিতে তৃণমূল প্রার্থী হিসেবে তিনি বিজেপির কোলে দোল খেতে গেছেন, এটা তো বেঈমানি। তো সেটা যদি লেখা থাকে, রোজ ভ্যালিতে উনি অ্যারেস্টেড ছিলেন, সেটা নিয়ে যদি লেখা থাকে, তা আমি কেন কন্ট্রাডিক্ট করতে যাব? যে কন্টেন্টকে আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না। আমার ধারণা মানে যত রকম তাপস রায় আছেন, যত রকম কুণাল ঘোষ আছেন, যত রকম উত্তর কলকাতা সব নামের সব পদবীর সব ধর্মের সব বর্ণের মানুষ, তারা সকলেই ওই পোস্টারের কন্টেন্ট সম্পর্কে একমত হবেন। কিন্তু ওই পোস্টারটির পেছনে আমি নেই। তাপস রায় বলছেন যে এই পোস্টারের কন্টেন্ট কিন্তু সব বলছে অনেক কম লেখা আছে। ওটা আমি তাপস রায়কে সমর্থন করছি, যে যারাই পোস্টার করেছেন তারা বোধহয় ডিজাইনের জন্য অল্প কথায় বড় করে অক্ষরগুলো লিখতে গিয়ে অল্প লিখেছেন, কারণ সুদীপ বাবুর বিরুদ্ধে লিখতে গেলে আরো অনেক বেশি লেখা যায়। তো সেটা বোধহয় যারা ডিজাইন করেছেন তারা অতখানি জায়গা দিতে পারেননি, তো যারা করেছেন তাদের ব্যাপার। তবে এই ব্যাপারটাই আমি কিন্তু মাননীয় মন্ত্রী তাপস রায়ের সঙ্গে সহমত, যে সুদীপ বাবুর বিরুদ্ধে আরো অনেক কিছু লেখা ছিল, কিন্তু ওই পোস্টারে যারা করেছেন তারা লেখেননি, আশা করি ভবিষ্যতে লিখবেন। সিপিএম এর সময়, সিপিএম জমানা দীর্ঘদিন ধরে চলেছে, তার আগে অন্য সরকার ছিল। তো সিপিএম এর সময় যে সরকার ছিল, জ্যোতিবাবু সরকার, বুদ্ধবাবু সরকার, ট্রিগার হ্যাপি সরকার নাম হয়ে গেছিল। একের পর এক পুলিশের হাত দিয়ে গণহত্যা হয়েছে, একের পর এক এমনি গণহত্যা হয়েছে। সিপিএম এর ক্যাডাররা গণহত্যা করেছে, ছাড় পেয়ে গেছে, আবার পুলিশ গুলিতে বারবার হয়েছে। ট্রিগার হ্যাপি পুলিশ নাম হয়ে গেছিল, পুলিশ পার্টির দলদাস হয়ে গেছিল। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে একটা খোলা হাওয়ার মধ্যে এনে আধুনিকীকরণ, যোগ্য অফিসাররা যোগ্য জায়গায় একটা ব্যবস্থা হয়েছে। এখন আবার যেটা শুরু হয়েছে, যে পুলিশের মাধ্যমেই দল ভাঙার খেলা, পুলিশের মাধ্যমে বিজেপির যে সাংগঠনিক যে ঘাটতি আছে সেগুলো পুলিশকে ব্যবহার করে এমএলএদের পুলিশ ফোন করে বলছে চাটনের সঙ্গে যোগাযোগ করুন। এমএলএদের ঘনিষ্ঠদের পুলিশ দিয়ে দিয়ে মিথ্যা মামলা, হ্যারাসমেন্ট, পুরনো মামলা, এই যে ভয়ে দেখিয়ে নিয়ে আসা হচ্ছে, তৃণমূল থেকে ভাঙানো হচ্ছে, এটা তো পুলিশকে ব্যবহার করা হচ্ছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে পুলিশকে নিরপেক্ষ রাখুন। পুলিশকে দিয়ে দল ভাঙানোর চেষ্টা বা পুলিশকে দিয়ে
কাউকে প্রভাবিত করার চেষ্টা, পুলিশকে দিয়ে বিজেপির সাংগঠনিক ঘাটতি পূরণ, দয়া করে এগুলি করবেন না। সরকারের তরফে 4টি টোল ট্যাক্স নাম, সেটা হচ্ছে সিন্ডিকেট নিয়োগ করা যাবে, কাঠমান্ডু বৈধ লোক, এবং অবৈধ চুলাই মন্দির ব্যবসাকে টোল ফ্রি নম্বর সরকারের তরফে। খুব ভালো, যদি খারাপ কাজের জন্য কোনো টোল ফ্রি নাম্বার থাকে, এবং সেগুলো অতীতেও ছিল, এটা একদম নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনো অভিযোগ দেওয়ার জন্য একাধিক নাম্বার ছিল। প্রত্যেক রোববার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার বসতো। এরপর মুখ্যমন্ত্রীকে জেলা সফরে যাওয়ার সময় তিনি সমস্ত রকম চিঠিপত্র নিতেন, সব অভিযোগ তিনি শুনতেন। ফলে টোল ফ্রি নাম্বারটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে অ্যাকশনটা হচ্ছে কিনা। এখনো পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা, তাতে যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দূরত্ব তৈরি করছেন, তাদের বিরুদ্ধে বিজেপি সরকারের পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, একদম স্পষ্ট। তো সুতরাং যতই মাননীয় মুখ্যমন্ত্রী বলুন ব্যবস্থা হবে, দুর্নীতি দমন হবে, যেই কেউ ভালো তৃণমূল ছেড়ে যাচ্ছেন, পুলিশ আর তাদের দেখতে পাচ্ছে না। তারাতলায় বাড়ি ভেঙে পড়লো, বিধানসভায় কারণ সই তুলে মুখ্যমন্ত্রী বললেন, আমরা বলিনি, মুখ্যমন্ত্রী বলেছেন দেখুন কার সই আছে, কাউকে ছাড়া হবে না। ভালো তৃণমূল হয়ে গেল, মুখ্যমন্ত্রী ভুলে গেলেন। মুখ্যমন্ত্রী নাম করে বলেছেন 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন করেছে, ভালো তৃণমূল হয়ে গেল, মুখ্যমন্ত্রী তার সঙ্গে হেসে কথা বলছেন, পুলিশ আর দেখতে পাচ্ছে না। তো সুতরাং মুখ্যমন্ত্রী যে টোল ফ্রি নাম্বার, দুর্নীতির বিরোধিতা সব মানলাম, কিন্তু তৃণমূল ছাড়লেই তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন অতীতে, বা এখন তৃণমূল থেকে, আমরা তো খারাপ তৃণমূল, যারা ভালো তৃণমূল হতে যাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে পুলিশ চোখ বুজে বসে থাকছে। এইটা করলে টোল ফ্রি নাম্বার দেওয়ার কি মানে হচ্ছে? দিল্লিতে এনডিএর সঙ্গে এনসিপিআর বৈঠক, এবং সেখানে প্রধানমন্ত্রী শুধু বাঞ্চ অফ গাদ্দার্স, বাঞ্চ অফ বেইমানস। দিল্লিতে এই সাংসদরা 20খানা বেইমান। এরা 2024 সালে বিজেপির বিরোধী প্রার্থী হিসেবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতে লোকসভায় গিয়েছেন, দিল্লিতে গিয়েছেন। রাজ্যসভার যারা বিদ্রোহী তারা ইস্তফা দিচ্ছেন, কিন্তু লোকসভার যারা তথাকথিত বিদ্রোহী তারা আঁকড়ে থাকছেন। তাদের অবিলম্বে সাংসদ পদ খারিজ হওয়া দরকার। স্পিকার অবিচার করছেন, পক্ষপাত তুষ্ট আচরণ করছেন। যে বাঞ্চ অফ গদ্দার্স লোকসভার, আরে দম থাকলে রাজ্যসভার মতো ইস্তফা দিন না। মিটিং করছেন বিজেপির সঙ্গে, যাচ্ছেন এনসিপিআই বলে কোনো দলে, আবার এনডিএ। শুধু মমতাদির সঙ্গে বেইমানি হয়নি, শুধু তৃণমূলের সঙ্গে বেইমানি হয়নি, তাদের ভোটার যারা বিজেপি বিরোধী ভোট দিয়েছেন, একজন ভোটারের সঙ্গে বেইমানি করেছে এরা। এদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। দ্বিতীয়বার বাংলার মাটিতে এত বড় বেইমানদের কোনো ভোটার ভোট দেবেন না। নবান্নে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে 40 মিনিটের মতো বৈঠক করতেন, সেখানে ঘর ছাড়া তৃণমূলীদের ঘরে করছেন, এবং বলেছেন যে বিজেপি সমর্থন করবে। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি মমতাদির প্রার্থী হিসেবে তিনি লোকসভায় গিয়ে মাঝপথে, আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় তার চারপাশে ঘুরঘুর 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 করতো। কদিন আগেই তো মমতা ব্যানার্জিকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার ব্যক্তিগত গাড়িটা পুরনো হয়ে গেছে, নতুন গাড়ি কিনবো, তৃণমূলের ফান্ড থেকে আমার টাকা দেওয়া হোক। মমতাদি দেননি। তারপরে তিনি হঠাৎ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিক চলে যাচ্ছেন। যখন তৃণমূল কর্মীরা আক্রান্ত, যখন তৃণমূল কর্মীরা তাদের পাশে আমরা সবাই দাঁড়াচ্ছি, তখন এরা দিল্লিতে বসেছিলেন দল ভাঙার খেলায়। এখন নিজেদের দরকারে যাচ্ছেন। ঘর শত্রু বিভীষণের মতো এই বিশ্বাসঘাতকরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন, তাদের নাম মুখ্যমন্ত্রী হোক বা পুলিশ মন্ত্রী হোক বা পুলিশ হোক বা কারুর হাতে দিয়ে দিয়ে বলছেন এদের নামে মামলা করো, এদেরকে হ্যারাস করো, এদেরকে অমুক করো। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যে রোল, তাতে বিভীষণ থেকে মির্জাফর এরা সবাই লজ্জা পাবে।
বিভীষণ থেকে মির্জাফর এরা সবাই লজ্জা পাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ। যে আন্দোলন যে পার্টি ভাঙা হয়েছে রাজস্থান হাইকোর্ট বলেছে ওই যে অংশ ভাঙা হয়েছে সেটা না লেন্সের কম পুরো কাগজপত্র তৈরি। আমি বলতে পারবো না, যেটা জানি না সেটা বলতে পারবো না, যেটা বিন্দু বিসর্গই জানি না, সম্পূর্ণ একটি ওখানকার স্থানীয় বিষয়। যারা এই বিষয়টি জানেন দেখছেন তারা বলতে পারবেন। প্রথম আর একটা হাইকোর্টের ডকুমেন্ট জমা দিয়ে সমস্যা করতে পারবে। এটা যারা অভিযোগ করেছেন, একটা অভিযোগ করলেই তো হলো না, অভিযোগটা ঠিক কি ঠিক নয় এটা যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাকেও তো খতিয়ে দেখার বা তার বক্তব্য রাখার তো একটা অবকাশ থাকে। কেউ একটা অভিযোগ করে দিল, তো অভিযোগ করেছে। কখনো জনতা পার্টির উদ্যোগে বসিয়ে নিয়ে দেওয়া হয়েছে, যাদের রেস্ট করা হয় নিট আন্দোলনে, তাদের যদি অবিলম্বে না ছাড়া হয়, তাদের যদি এফআইআর না প্রত্যাহার করা হয়, সেই চুক্তির ভিত্তিতে ওরা আন্দোলন প্রত্যাহার করছে, তাহলে তারা নতুন করে আন্দোলন শুরু করে। না, সেটা কখনো জনতা পার্টি যারা নীতি নির্ধারণ করছেন তাদের আন্দোলনকারী যারা সহকর্মী রয়েছেন, যাদের বহু জায়গায় অ্যারেস্ট হয়ে রয়েছেন, তো তাদের স্বার্থে তারা যদি কোনো এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তারা নিতেই পারেন। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। এবং একসঙ্গে পথ চলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যারা শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে করতে গেছেন, সেখানে দিল্লি বা অন্য জায়গায় যেভাবে তাদের উপর দমন পীড়ন হয়েছে, সেখানে যদি তারা সহকর্মীদের স্বার্থে, ধৃত সহকর্মীদের স্বার্থে এই কড়া মনোভাব নেন, তারা নিতেই পারেন। এটাকে সুপ্রিম কোর্টে বলে যে নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করে। সুপ্রিম কোর্টের এই বক্তব্য তো খুব ভালো যে নিট যারা আন্দোলন করেছেন তো তাদের বিরুদ্ধে এরকম কড়া পদক্ষেপ কেন হবে? তারা তো ছাত্র সমাজ, তারা আন্দোলন করেছেন এবং এটা যে সরকার পক্ষে বিরাট ঘাটতি ছিল সেটা তো প্রমাণিত। জেদ করে এতদিন দেরি করে পরিস্থিতিটা জলঘোলা করে এতখানি রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এত মৃত্যু এই ধরনের জলঘোলা করার পর মাঝরাত্রে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান, তো সেখানে সুপ্রিম কোর্ট বলছেন যে যারা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে এগুলো এইসব কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তো ভালো। দেখুন, এদেরকে প্রথম কথা, ক্যাগ রিপোর্ট নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে ক্যাগ রিপোর্ট ক্যাগ কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত, গোটা নিয়ন্ত্রণাধীন। এবার সেটা কোন কোন বাছাই জিনিস এখানে এই দলিলে দেয়া হচ্ছে, সেটা বিজেপিকে সাহায্য করার জন্য দেয়া হচ্ছে কিনা, বা যেসব দপ্তর নিয়ে অভিযোগ দেওয়া হচ্ছে তাদের সংশ্লিষ্ট অফিসারদের কথাও যথাযথভাবে শোনা হয়েছে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন থাকছে। এখন সরকার চেষ্টা করবেই প্রাক্তন সরকারকে এইভাবে কালিমা লিপ্ত করতে বা বিভ্রান্তি তৈরি করতে। সেখানে সরকারের পোষা বিরোধীরা যদি সরকার যাদেরকে এই কারণেই তো অনৈতিকভাবে এইসব বালিশ শিবিরকে বিরোধীর পক্ষে বসানো হয়েছে, কারণ সরকার যেটা বলছেন হিজ মাস্টার ভয়েসের মতো। হিজ মাস্টার ভয়েস দেখেছেন? একটা রেকর্ড ধরে সামনের দিকে কি একটা বসে থাকে, তো হিজ মাস্টার ভয়েসের মতো যে এরকম বিরোধী চাই যারা সরকারের কথাই বলবে। সরকার যদি তৃণমূলকে আক্রমণ করে তাহলে এমন বিরোধী পক্ষ, এমন তৃণমূল, তারাও তৃণমূলকেই আক্রমণ করবে। সেই জন্য তো অনৈতিকভাবে এইসব বসানো হয়েছে। না, এখন অব্দি সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, সেগুলো সব সংগ্রহ করার কথা হচ্ছে। সেগুলো ওখানে কি আছে, সেখানকার প্রশাসন কি বলেছে, এবং এক্ষেত্রে এই ধরনের প্রশাসনিক কিছু টেকনিক্যাল বিষয় থাকে। আর্জেন্সিতে সেই সময় ওখানে হয়তো জলের জন্য কিছু দরকার ছিল, বা এটা যারা প্রশাসন দেখেন, আমলা বা প্রশাসনে যারা আছেন তাদেরকেও তো ব্যাখ্যাটা জানার সুযোগ দিতে হবে। এই ধরনের ক্যাগ রিপোর্ট, এবং অনেক রাজ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অসীমবাবুর সময়, উনিও শ্রদ্ধেয় মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, এই অভিযোগ ওঠেনি যে একটা খাতে টাকা এসছে, টাকাটা অন্য খাতে, মানে যেখানে টাকাটা এসছে হয়তো একটু টাকা বাড়তি আছে, আরেকটি জেলা বা আরেকটি জায়গায় হয়তো অন্য একটা দরকার খুব ব্যাডলি নিডেড সেখানকার মানুষের,
তো হয়তো সাময়িকভাবে সেখানে দিয়ে সেই দরকারটা, এটা একটা প্রশাসনিক বিষয়। ফলে এটা কনসার্ন ব্যক্তিদের ব্যাখ্যা ছাড়া একতরফা অভিযোগ করার কোনো মানে হয় না। সুন্দরবন ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি টাকা পাওয়ার জন্য বেশি করে দেখা যাচ্ছে 125 কোটি টাকা খরচা হয়েছে এবং আমি আবার বলছি, এটা যতক্ষণ না কনসার্ন ডিপার্টমেন্টের অফিসাররাও তাদের বক্তব্য জানা যাচ্ছে ততক্ষণ এই নিয়ে ক্যাগ কি বললো, ক্যাগ কোন অংশটা দিল, ক্যাগ বেছে বেছে দপ্তর দিচ্ছে কিনা, বেছে বেছে জায়গা দিচ্ছে কিনা। যারা আগে তৃণমূলে মন্ত্রী ছিলেন, বিজেপিতে গেছেন বা ভালো তৃণমূল হয়েছেন, তাদের দপ্তরগুলোর অংশগুলো বেরোচ্ছে না হয়তো। ফলে সেগুলো বেছে বেছে মেলাইন করার জন্য হচ্ছে কিনা, সেগুলো তো যাদের ইঙ্গিত করে বলা হচ্ছে তাদের ব্যাখ্যাগুলো ছাড়া কি করে সেটা নিরপেক্ষ বিচার করা সম্ভব? বলছি যে সেদিকে যখন লেফটের মিছিল আসছিল, মিছিলের মধ্যে তা নিয়ে লেফটের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়। ওটা আরো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। সেটা রাঁচির ভিডিও দ্বারা লেফটকে আমরা বলছি যে এই যে ভিডিও যেটা শোনা যাচ্ছে, যেটা মৌলালী যুব কেন্দ্রের সামনে ভিডিও বলে লেফট যেটা বলেছে, বামপন্থীরা বা সিপিএম যেটা দিয়েছে সেটা নাকি রাঁচির ভিডিও। আমরা তো এই প্রবলেমগুলো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কত রাজ্যের কত সিনেমার এমনকি বাইরের দেশের ভিডিওগুলো দিয়ে ভাইরাল করে করে লোক খেপানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো এখন এই যে সোশ্যাল মিডিয়া, এর ভালো খারাপ দুদিকই আছে, এটা তো সতর্ক হয়ে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তো বারবার মিসইউজ হচ্ছে, বারবার এডিটেড ফেক অন্য জায়গার এমনকি সিনেমার ভিডিও সেগুলোকে অমুক এলাকার ঘটনা বলে চালানো হয়েছে। তো এবার এগুলো আরো সকলেরই সতর্ক হওয়া উচিত। অনেকে বলছে যে নেক্সট নাকি এটা একটা কিছু হলো, এটা এরাই করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যারা করেছে তারা কারা করেছে, তখন কারা বিরোধী ছিল? এই বিজেপি, এই সিপিএম, এরাই তো বিরোধী ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। বিজেপি নেতা ববি দাস করেছে যে অভিষেক শতাধিক বিঘা জমি এটা কমার্শিয়াল করে ছড়া। আমি বলতে পারবো না, যেটা জানি না বলতে পারবো না। আইনি প্রশাসনিক বিষয়, যদি মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য তো রাখা যায় না, কিন্তু এইটুকু বলা যেতে পারে টাইমিং এবং টার্গেট, এই T2-তে গোটা বিষয়টা এর উত্তর সব টাইমিং এবং টার্গেট। যে এত অভিযোগ করে আগে পুলিশে জড়ানো, এই করা ওই করা, সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। বাকি মানে এখন কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে, সে বিষয় নিয়ে কি করে মন্তব্য রাখবে? একই ব্যক্তি যে ববি দাস, তিনি একই ব্যক্তি অভিষেকের নামে করে এটা বিভিন্ন জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বিভিন্ন ক্ষেত্রে তাকে টার্গেট করে কখনো পুলিশ, কখনো সিআইডি, কখনো ইডি, কখনো সিবিআই, কিছু না কিছু তো চলতেই থাকছে। এবং মামলার সংখ্যা যে যা পাচ্ছে মামলা দিয়ে আসছে। এবার প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ডে ছিলেন, তিনি যা যা বলেছেন আজও তিনি সেইগুলোই স্পষ্টভাবে বলেন। আর বাকি অভিযোগ করলে তো হলো না, তার সঙ্গে তদন্ত, তথ্য, প্রমাণ, তো সেগুলির বিষয় আছে। সেগুলো নিয়ে আর কি বলবো, সবাই বুঝতেই পারছেন, বিশেষ করে ভোটের পর একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের প্রতিপক্ষের, যাও গিয়ে অমুকের নামে বা আরো কর্মীদের নামে, যে যেখানে আছে তাদের নামে একটা করে মামলা ঠুকে দিয়েছে। এই যে রক্তদান শিবিরের যে রক্ত, সেটা বিভিন্ন বেসরকারি জায়গায় ওদের পেলে আপনার ব্লাড ব্যাংক সেখানে তো যারা খারাপ কাজ করেছে, বা যদি যেটা আমরা এখানে ভালো একটা ব্লাড ব্যাংকে লোকে রক্ত দিচ্ছে কেন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, আমরা রক্ত দিই এই কারণে যে রক্তদান একটা মহান দান এবং মুমূর্ষু তার তাকে বাঁচাতে, তার প্রাণ রক্ষা করতে। এবং সেক্ষেত্রে একটা সিস্টেম আছে, আমরা এখানে দিই, আবার তার এগেনস্টে কার্ড দেয়, ফলে আমাদেরও যার যখন প্রয়োজন হয় সেই কার্ড থেকে রক্ত পাওয়া যায়। তার মধ্যে থেকে যদি কোনো ব্লাড ব্যাংক তারা যদি এগুলো নিয়ে একটা বাণিজ্যিকভাবে বিক্রি করতে আরম্ভ করেন, তো তাহলে তো সেটা স্বেচ্ছায় রক্তদানের রক্ত নিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি করা, এটা অত্যন্ত আপত্তিকর।
ফলে এটা যদি কোনো ব্লাড ব্যাংক করে থাকে তো নিশ্চিতভাবে তাদের এগেনস্ট ব্যবস্থা হবে। আমি বলতে পারবো না, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যে দল হোক, যদি কেউ স্বেচ্ছায় রক্তদানের বা রক্ত নিয়ে পরে সেটা বাণিজ্যিক ভাবে বিক্রি করে টাকা লুটতে চায়, কোন দল ফল কোনো কথা নয়, একদম কড়া ব্যবস্থা নেই পুলিশ। যে বিরোধীরা রাজ্যে আন্দোলনের নামে বেশি কাজ করছে, তারা হাওড়া থেকে মিছিল করছে। দেখুন, বিরোধী বলতে তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী কাজ করে না, এবং বাকি দল যারা রয়েছেন তারা তো আমাদের দেশেরই দল। পার্টিকুলার একটা দুটো কোনো গোষ্ঠী, তাদের মুখ থেকে দু একটা বিতর্কিত, কখনো ছাত্ররা, কখনো তাদের এরা দু একটা স্লোগান শোনা যায়, ওই কাশ্মীর মাঙ্গে আজাদি টাজাদি, ওগুলো আমরা কেউ সমর্থন করি না, আমরা তীব্র বিরোধিতা করি। কিন্তু মূল যারা বিরোধী দল, তৃণমূল কংগ্রেস বা বড় দলগুলি, তারা তো কেউ দেশ বিরোধী কাজ করেন। কেন দেশ বিরোধী কাজ করবে? আর দেশের ঠিকা কি একমাত্র বিজেপি নিয়েছে নাকি? যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো দায়িত্ব ছিল না, ভূমিকা ছিল না, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটায় তো অবদান, আজকে যারা তথাকথিত বিরোধী, আজকের দিনে তৃণমূল, তারা তো মূলত একটা ঘরানা। বিজেপির কাছ থেকে সেগুলো আমরা শিখবো, হয় নাকি? তো আর সরকারি কর্মী যে ছড়া এগুলো ছোড়া হয়েছিল, স্বীকার করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স, তাদের গুলি চালিয়েছিল, 55টি সেল ছোড়া হয়েছে, প্লাস্টিক বুলেট ছোড়া হয়েছে, ওগুলো স্বীকার করে নিয়েছে। কিন্তু অত্যন্ত ঘোরতর অন্যায়ের বিষয়, ঘোরতর অন্যায়। ছাত্রদের আন্দোলন, নিট এবং যে বিষয় হোক, সেখানে ছড়রা গুলি ছোড়া হবে কেন? কিন্তু কারা নির্দেশ দিয়েছেন চিহ্নিত করে, একদিকে হোম মিনিস্ট্রি থেকে ক্ষমা চাওয়া উচিত, হোম মিনিস্টারের ক্ষমা চাওয়া উচিত, প্রাইম মিনিস্টারের ক্ষমা চাওয়া উচিত, অন্যদিকে যারা নির্দেশ দিয়েছেন তাদের ছবি প্রকাশ্যে এনে সাসপেন্ড করে দেওয়া উচিত, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। নিরস্ত্র ছাত্ররা আন্দোলন করছে, তার উপর ছড়রা গুলি চলবে বা আরো কিছু ক্ষতিকারক বিষয় দিয়ে দমন পীড়ন হবে, তো হতে পারে না।